সুনববর্ষ বন্ধুরা এবং বন্ধুরার পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন নতুন বছরে। আপনাদের আগামী দিনগুলো অত্যন্ত সুখের এবং আনন্দের হোক, আর গত বছরের সমস্ত গ্লানি ঘুচে যাক। আজ আমরা শুরু করছি একজন অত্যন্ত শ্রদ্ধেয় মানুষকে দিয়ে, এবং এই মানুষটি দীর্ঘদিন ধরে অক্লেশে সমাজের সমস্ত স্তরের শিশুদেরকে বাংলা ভাষা শিখিয়ে চলেছেন, এবং বিভিন্ন অভিনব মাধ্যমে, যেমন ধরুন পটচিত্র, যেমন ধরুন গল্প, যেমন আঁকার মাধ্যমে, এবং আরও অনেক অনেক অভিনব মাধ্যমের মধ্য দিয়ে। এবং তার সঙ্গে রয়েছে টিম হযবরল, যারা এই কাজটি অত্যন্ত সুন্দরভাবে এগিয়ে নিয়ে চলেছেন। ইনি আর কেউ নন, আপনাদের ঘরে ঘরে অত্যন্ত পরিচিত একটি নাম, গল্পদিদা বা বানান ঠাকুমার রূপে। এনার নাম সুদেষ্ণা মৈত্র। চলুন শুরু করা যাক। নমস্কার দিদি, আপনাকে অনেক অনেক স্বাগত এবং বন্ধুরা। আর প্রথমেই জিজ্ঞাসা করছি, দিদি শুরু থেকে শুরু করা যাক। কখন মনে হলো যে আপনি একজন বাচিক শিল্পী বা গল্পকথকের ভূমিকা নিয়ে শিশুদেরকে বানান তথা মানে ইমাজিনেশন করতে শেখাবেন, এরকম মনে হলো কবে থেকে? নমস্কার আমার দর্শক বন্ধুদের। তবে আপনার প্রশ্নটার উত্তরটা আমি একটা বলছি যে হুম, আমি নিজে গল্প পড়তে ভালোবাসি, গল্প বলতে ভালোবাসি। হুম, ছোটবেলা থেকে আমরা গল্প শুনে বড় হয়েছি। আমি খুব হুম, একটা ছোটবেলায় বই পড়তাম না। হুম, আমাকে আমার বাবা বা আমার দাদা, আমার মনিদা, বিশেষত আমার দিদিরা হুম, আমাকে গল্প পড়ে শোনাতেন। সেই করতে করতে শব্দগুলি আমার কানের মধ্যে ভীষণভাবে একাত্ম হয়ে আছে। হুম, ধরুন মহেশ, হুম, অতিথি, হুম, পথে পাঁচালী। আর আমার দিদির ভীষণ প্রিয় ছিল শরৎচন্দ্রের বিপ্রদাস। তিনি আচ্ছা, বিপ্রদাসটা পড়তেন এবং তখন আমার এক বিপ্রদাসের থেকে দ্বিজদাসকে বিশেষ ভালো লাগতো। সেই হুম, হিসেবে দিদি বিপ্রদাসের ভক্ত, আমি দ্বিজদাসের ভক্ত। আজও বোধহয় তাই আছে। এবার একটা কথা আপনাকে বলি। আপনি হুম, আরম্ভ করলেন যে বাচিক শিল্পী তথা গল্পকার ইত্যাদি ইত্যাদি। হুম, আমি কোনোদিনই বাচিক শিল্পী নন। আমার আচ্ছা, পড়ানোতে বই দেখে আমি যখন আমার ছাত্রীদের কবিতা পাঠ করতাম, তখন হুম, ওরা খুব ভালো শুনতো। মানে মন দিয়ে ওরা ওই টেক্সটের ভিতরে যেত। হুম, বাচিক শিল্পীর অনেক ভাবনা থাকে, অনেক কিছু থাকে। হুম, তবে হ্যাঁ, আমি উচ্চারণের দিকটা ক্লাসেও যখন যেমন দেখতাম, হুম, এখন আমার গল্প আসরে আমি ঠিক তেমনই দেখতে পাই। কথাই বলতে চাই, আমি হুম, বাচিক শিল্পী নই। হুম, হুম, কবিতা পাঠ করতে ভালো লাগে, কিন্তু বাচিক শিল্পীরা যেমনি পাতার পর পাতা বা ছোটরা অনেক বড় কবিতা কণ্ঠস্থ করে রাখতে পারেন, আমি সেটা পারি না। আমার বাবা পারতেন, আমার মা পারতেন। সেই সময় হয়তো ছোটবেলা শুনে শুনে আমার ওই স্বরটা আমার মধ্যে আছে। কালকে যেমন একটা দেখলাম, সমাজ মাধ্যমে একজন শেখাচ্ছেন গঞ্জের জমিদার সঞ্জয় সেনকে, উনি বলছেন শ্যান। কিন্তু আমি নিজে আগে সেন শর্মা ছিলাম। আমাদের হুম, কোনোদিন ওপার বাংলার লোকরা কেউ শ্যান বলেনি। এইরকম উচ্চারণ আমি প্রথম থেকেই ঠিক করে দিই। সেই হুম, জন্যে হয়তো অনেকে
বা গুগল যেখানে আপনি খুঁজে পেয়েছেন আমাকে বাচিক শিল্পী শব্দটা, হুম, হুম। সেইখানে হয়তো থেকে গেছে ওই উচ্চারণ বা ফোনেটিক্স হিসেবে আমি বাংলাটাকে উচ্চারণ করি, সেই জন্যে। আমি প্রসঙ্গত গল্প বলতে ভালোবাসি, গল্প লিখতে ভালোবাসি, আর আপনি যেটা বললেন আমি ছোটদের সঙ্গে কাজ করি। না, প্রসঙ্গত একটা কথা বলি। এখন একটা অদ্ভুত উচ্চারণ আমি বিশেষ করে কিছু কিছু টিভি অনুষ্ঠান বা সিনেমাতে দেখতে পাই। সেন সেন শব্দটাকে অদ্ভুতভাবে সেন বলে উচ্চারণ করা হয় এবং বড্ড কানে লাগে এই উচ্চারণটা। এটা আমি জানি না কোত্থেকে এসেছে। না, না, এটার কোনো অসুবিধে নেই তো। আমাদের বেশিরভাগ যারা এখন আমাদের আলোচনায় আসছেন, তারা ইংরাজি মাধ্যমে, তাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইংরাজি ছিল। এখন হুম, ইংরেজিতে বেশিরভাগ জায়গায় মিসেস সেন, মিসেস হুম, মিত্র, মিসেস দাস হুম, এইরকম ভাবেই উচ্চারিত হয়ে এসেছে। ছোটদের কানটা ভীষণ সজাগ, তাদের হুম, ছোট থেকে যেটা শেখানো হবে তারা হুম, সেইভাবেই তাদের উচ্চারণটা বড় বয়সেও করবে। আমি একটা সামান্য উদাহরণ দিচ্ছি। আমার ছোট মেয়ের নাম দেওয়া হয়েছিল শরণ্যা, হুম, যেটা শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। এই হুম, শরণ্যাটা ওকে শরণ্যা, শরণ্য এমন ভাবে উচ্চারিত করা হলো যে ও বেচারা দুঃখিত হয়ে ওর ডাক নামটাকেই ওর ভালো নাম হিসেবে ও এখনো রেখে দিয়েছে। সেই জন্য বলছি, এইটা আমাদের উচ্চারণের কিছুটা হুম, বাংলা উচ্চারণের দোষ আছে, যেমন প্রজাপতি বলি, অনেক বাচ্চা পয়রা ফোলা ওকার দিয়ে দেয়, সেটা নয়। আমরা তো বলি না প্রজাপতি, বলি না। আমাদের বলার সময় এইটা হুম, একটা ত্রুটি বলা যেতে পারে, আমরা বড়রা যারা কথা বলছি সেই হিসেবেই উচ্চারণটা স্যান হয়েছে। আমি আগে যেটা কালকে বললাম, একজন দেখাচ্ছেন শ্যান, রবীন্দ্রনাথ নাকি হুম, দুই রকম, হ্যাঁ দু রকমের একারের উচ্চারণ আছে। একটা অ, হুম, একটা মেলা বা অনেক হুম, লোকের মেলা হয়েছে, মানে অনেক লোক হুম, ভিড় করে এসছে সেটা। আর মেলা মানে ফেয়ার, এইটাকে আমরা ময় জফলা দিয়ে উচ্চারণ করি, কিন্তু লেখার সময় কোনো শিশু যদি ময় জফলা দিয়ে লেখে, আমরা নিশ্চিতভাবে জানি আমরা কেটে দেব, যারা আমরা শিক্ষক। সেই জন্য আমরা দেখটা দয় জফলা আকার খ, দয়কার খ। সেই জন্যে হুম। এই ধরনের উচ্চারণ আপনি অনেক বয়সে ছোট, আপনি হয়তো এরকম শুনতে পাবেন কাজের ক্ষেত্রে। বেশ। আহ তো দিদি, আমি আপনার সমাজ মাধ্যমের বিভিন্ন মানে জিনিসগুলো, পোস্টগুলো দেখছিলাম। তো সেখানে আমি দেখছিলাম আপনি পটচিত্রের মাধ্যমেও শিখিয়ে থাকেন। তো এটা নিয়ে একটু যদি এক্সপ্লেন করেন। দেখুন, বাংলার পটচিত্র, ওড়িশার পটচিত্র, বা হুম, আমাদের ভারতবর্ষে যেখানে যেখানে আছে পটচিত্রের কাজ, সেটা আমি আমার সংগ্রহে রাখার চেষ্টা করি, বিশেষত বাংলার পটচিত্র। আমি হুম, যখন স্কুলে পড়াই তখন আমার বাড়িতে পটুয়ারা নিজে আসতেন। সে আচ্ছা। আজাদ ভাইও আসতেন, বনমালীও আসতেন। এখন তাদের কাছ থেকে আমার অনেক পট কেনা আছে। তা আমার এখন গল্প বলতে গিয়ে মনে হলো, রামায়ণ এবং মহাভারত যে কোনো ভাবেই হোক আমাদের দেশের বাচ্চাদের জানা উচিত। এটা একটা এপিক, আমাদের হুম, মহাকাব্য। এটা হুম, না জানলে ওরা পরবর্তীকালে ওদের অসুবিধা হবে। আর হুম, বাচ্চাদের একটা সুবিধা কি, একবার যদি ওদের শ্রুতিতে ঢুকিয়ে দেওয়া যায়, তার সঙ্গে হুম, ছবি দেখানো যায়, ওরা হুম, ভোলে না। এইবার আমার যেটা আপনি দেখেছেন সমাজ মাধ্যমে, সেটি হুম, হচ্ছে রাবণের সীতাহরণের জায়গাটা, যেখানে জটায়ু পাখি কে হ্যাঁ, মেরে সীতাকে নিয়ে চলে যাচ্ছে। হুম, ন্যাচারালি হুম, আমাকে সেই পর্যন্ত আসার আগে
আমি ছবিতে রামায়ণ, যেটা শিশু সাহিত্য সংসদের আছে, সেইটা দিয়ে গল্প বলে আমি গিয়ে থেমে যাই। থেমে গিয়ে যে দশরথের চাচা ইত্যাদি ইত্যাদি করে আমি তখন চলে যাই ওই সীতাহরণের পর্বে। সীতাহরণটা যেমন ওদের কাছে একটা বিস্ময়কর, অত বড় একটা ব্যাপারে, কারণ ওরা টিভি দেখে অভ্যস্ত, ওরা কেউ কেউ বাড়িতে সিরিয়াল দেখে অভ্যস্ত। হ্যাঁ, এইটা অবশ্যই। যে আমাদের একটা মাধ্যম ছিল, গল্পের মাধ্যম, আমাদের জানানোর মাধ্যম, সেইটা বাচ্চাদের আমি শেখাতে চাই বলে কাগজের পিছনে কোন পুরনো কাপড় লাগিয়ে পটগুলি করা হয় সেইটা দিয়ে আমি ওদের গল্পটা বলি। আমি এটা শহরে বলেছি, গ্রামে বলেছি, সরি, গ্রামে বলাটা আমার ভুল হলো, গ্রামে বলেছি, আহ অনেক মানে অনেক ভিতরের গ্রামে গিয়েও বলেছি। দেখেছি বাচ্চাদের চোখের একই উজ্জ্বলতা এই নতুন জিনিসকে জানা। এখন আমি, হ্যাঁ, আপনি বলতে পারেন আপনি কি মেদিনীপুরের নয়াগ্রামে গিয়ে বলেছেন যেখানে বাচ্চারা পড় চেনে? না, সেখানে বলিনি, সেখানে আমার এখনো যাওয়া হয়নি। আমার বন্ধুরা, আমার পটুয়া ভাইরা আমার বাড়িতে এসে দিয়ে গেছে, আমি কিনেছি, কলকাতা শহরের সমস্ত মেলায় গিয়ে কিনি। আমার নয়াগ্রামে যাওয়া হয়নি। হয়তো নয়াগ্রামের বাচ্চাদের গল্প বলতে গেলে আমাকে অন্য কোনো মাধ্যম নিতে হবে। আমি যেমন পুরুলিয়ায় গিয়ে বাঘমুন্ডি থেকে বাঘের মুখোশ কিনে এনেছি, এবার আমার কাছে ফটোকপি করে অন্য বাঘের ছবি দিয়ে সেই বাঘটাকে গল্প বলার চেষ্টা করেছি। এবং এই বাঘের মুখোশটা আপনি দেখেছেন বোধহয়, আমি দু একটা জায়গায় বলেছি, সেইটাতে ওরা অসম্ভব ভয় পায়। কেউ ওই বাঘের মুখোশটা পরে হালুম বলতে ভয় পায়, কিন্তু আমি যেই চলে আসি তখন হালুম হুলুম হুলুম এসব হয়। এটাই বাচ্চাদের সঙ্গে মজার একটা জগৎ। তো এবারে একটু আসছি হযবরলর বিষয়। উম হযবরল কিভাবে গড়ে তুললেন? হজ বড় ল, হুম, ব্যাপারটা তো আমাদের প্রবাদেও ছিল, আমরা হুম, সুকুমার রায়ের গল্পের বইতেও পড়েছি। আমি 17 সালে আমি আমার কাজ থেকে অবসর নিই। হুম, যেহেতু আমি ক্লাসে গল্পর মাধ্যমে পড়ানোটা শুরু করতাম বলে, আমি যখন অবসর নিই আমার বাড়ির প্রত্যেকজন সদস্য বললেন যে আমি এবার গল্প বলতে পারি। কারণ আমার মেয়ে, দুটি মেয়ে, তারা একজন থাকতো বম্বে, একজন এখনো থাকে ব্যাঙ্গালোরে। হুম, সেইখানে স্টোরি টেলিং একটা বিরাট পার্ট। সেইখানে আমি নানা আসরে গিয়ে দেখেছি যে ওরা কিভাবে করে। তারপরে আমি অনেক ছোটদের নাটক, অনেক কিছু দেখে শিখলাম, এবং ব্রিটিশ কাউন্সিলে গিয়ে শিখলাম গল্প বলাটা আমাদের মানে বেশ সহজ মাধ্যম, যেহেতু এটা আমার একটা চর্চার মধ্যে আছে। তখন আমি আমার বাড়িতে শুরু করি। যেহেতু আমার শিক্ষকতার জীবন 32 বছর, বেশিরভাগ স- বাচ্চারাই আসে আমার স্টুডেন্টের ছেলে মেয়েরা। এরা আসেন এবং প্রথম দিন এক ভদ্রলোক আসেন, ওনার পদবিটা আমার এখন মনে নেই, আমি রজত স্যার বলেই বলছি। তিনি অদ্ভুতভাবে বাজনা বাজিয়ে কথা বলেন। ওই সে ওনাকে, উনি একটা বিশেষ চাহিদা সম্পন্ন স্কুলে করান, তা ওনাকে ডেকে পাঠিয়েছিলাম। তাতে বাচ্চারা খুব খুশি হয়েছিল। আসল বাচ্চারা রিদিম ভালোবাসে, তারা একটা নূতন জিনিস দেখতে ভালোবাসে। যেমন আমি একটা কথা বলছি, আমার আসরে অনেক কিছু সাজানো থাকতো, সেই হুম, রান্নাবাটি থেকে আরম্ভ করে, বেলুন থেকে আরম্ভ করে, বা আমি দেখেছি যেগুলি বাচ্চারা পায় না, দেখে না, মাটির রান্নাবাটি বা ইত্যাদি, মেয়েরা নিয়ে বসে পড়লো, ছেলেরা অন্য খেলা নিয়ে বসে পড়লো যেটা ওরা দেখে না। এইভাবে আমার অনুষ্ঠান চলতে চলতে হাওড়ায় থাকা
ওই বটানিক্যাল গার্ডেনের কাছে মহুয়া দাশগুপ্ত, ডক্টর মহুয়া দাশগুপ্ত, উনি আমাকে সমাজ মাধ্যম থেকে খুঁজে বার করে, ওনার মেয়ে তখন বোধহয় নার্সারিতে পড়ে কি বেশি হলে কেজি 1-এ পড়ে, নিয়ে চলে এলো। এবং আশ্চর্যজনক, উনি কোনোদিন, আমার প্রত্যেক মাসে একবার হতো, কোনোদিনও একদিনও আশা ভুল করেননি। মেয়েকে নিয়ে শুধু নয়, মেয়ের বন্ধুদের নিয়ে, তাদের মাদের নিয়ে, এই করে আমার পরিচিতিটা অনেক বেড়ে গেল। এইবার আমাকে অনেক বাবা মা অনুরোধ করলেন, আপনি দয়া করে দক্ষিণ কলকাতায় একটা আসর করুন, না হলে আমরা যেতে পারছি না। এর আগে মহুয়া আমাকে একটা প্রস্তাব দিয়েছিলেন। মহুয়ার সঙ্গে ধীরে ধীরে একটা সুন্দর সম্পর্ক হয়। একটা হচ্ছে ওর স্বভাবের জন্যে, একটা হচ্ছে ওর গুণের জন্যে, দ্বিতীয় কথা হচ্ছে আমরা, ও 11-12 করেছে কমলা গার্লস থেকে, এবং যাদবপুর থেকে ও বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট করে শেষ করেছে, 5 বছর তারপরে ডক্টরেট। আমিও যাদবপুরে স্নাতকোত্তর করেছি। সেই হিসেবে ও আমার ছোট বোন, সেই হিসেবে আমাদের বন্ডিংটা অনেক বেশি হলো বলে আমরা ঠিক করলাম 2 কথক মিলে, শরৎচন্দ্রের মতন কথক তো কেউ হয় না, তাই শরৎচন্দ্রের যে বাসভবন অশ্বিনী দত্ত রোডে আছে, সেটি ভাড়া করে আমরা বাচ্চাদের নিয়ে বসলাম। প্রথম আসর হয়ে গেল। এবার একটা নাম দিতে হবে আমাদের, যদিও এখনো রেজিস্ট্রেশন হয়নি, কারণ আমি সল্টলেকে থাকি, আবাসনে থাকি, সেখানে বোধহয় রেজিস্ট্রেশন করার একটু মুশকিল আছে শুনেছি। যাই হোক, তখন আমাকে বলল মহুয়া যে আমাদের একটা নাম বলো। তখন আমি বললাম ইনস্ট্যান্টলি হযবরল। এইভাবেই আমার হযবরল, মানে আমার বলা উচিত না, আমাদের হযবরল গল্পের আসর শুরু হয়েছে। আপনাকে আমি আমার ব্যানারটা আপনি পাঠিয়েছি। আমাকে ফোন করে বলতে পারেন, আমি আপনার থেকে অনেক ছোট। ঠিক আছে। না না, আসলে এটা ইন্টারভিউ হচ্ছে বলে আপনি বলছেন, ঠিক আছে তুমি বলছি, সেটা পাঠাবো। যে বা পাঠিয়েছি কিনা জানি না, দেখে নেব। এই আমার হযবরলর সূচনা। বেশ। প্রসঙ্গত বলে রাখি, দর্শকরাও হয়তো জানেন, আমাদের এবং বন্ধুরা পডকাস্টে এই মহুয়াদি বার দুয়েক এসেছেন। একটি তো রবীন্দ্রনাথ নিয়ে আমাদের একটা পডকাস্ট হয়েছিল, আর একবার তো সমাজে নারীদের অবস্থান নিয়ে একটা পডকাস্ট হয়েছিল, তো দুটিতেই উনি ছিলেন। যাই হোক, আরেকটু এবার আসছি আপনাদের কার্য পদ্ধতি, আরেকটু যদি ডিটেলসে কিছু জানা যায়। কার্যকর পদ্ধতি হচ্ছে আমাদের গল্পের আসরের একটাই নিয়ম, এখানে বাংলায় কথা বলতে হবে, বাংলায় লিখতে হবে, যা কিছু বাচ্চারা করতে পারবে সেটা বাংলায়। এবং আমাদের একজন ভদ্রলোকও আসেন, উনি প্রকাশক, মন্তাজ প্রকাশনা থেকে। উনি হরেক রকম বাচ্চাদের গল্পের বই নিয়ে আসেন, কারণ উনি মূলত, ওনার মন্তাজ প্রকাশনাটা হচ্ছে বাচ্চাদের জন্য। সেখানে আমিও, আমার 3টি বই বেরিয়েছে, লেখা বেরিয়েছে মহুয়া দাশগুপ্ত। এবং উনি থাকাতে, আর উনি একটা অদ্ভুত সুযোগ করে দেন বাচ্চাদের, যে যে যেরকম ভাবে বই নিয়ে নাড়াচাড়া করতে পারে। এই যে বই নিয়ে নাড়াচাড়া করার সুযোগটা পায় বলে ওরা আবদার করে কোনো মলাট দেখে, মা এটা কিনে দাও, এটা কিনে দাও, এইসব হয়। এই প্রসঙ্গে আমি একটা কথা আমার বলাটা মনে হয় দরকার, যে আমাদের কাছে যে বাচ্চারা আসে, তারা, মানে শরৎচন্দ্রের বাসভবনে, তারা সবাই দ্বিতীয় পত্র হিসেবে বাংলাটাকে পড়ে। আচ্ছা। কিন্তু তাদের মায়েদের বাংলা গল্পের বই কিনে দেওয়া এবং মন্তাজের প্রকাশনার কর্ণধার সৌমেন দাশগুপ্তকে অনুরোধ করা, এর পরের গল্পের সভায় আপনি এই বইটা এনে দেবেন, সবই কিন্তু বাংলা থাকে। আমরা নানাভাবে গল্পের আসর সাজাই। একটা হচ্ছে
কোনো গান চালিয়ে, সেটাও বাংলা গান, ওদের মনটাকে স্থির করি। তারপরে একটা ছোট্ট গল্প বলা হয়, তারপরে মহুয়া দাশগুপ্ত একটা অসাধারণ মেডিটেশন করান, সেটাতে ওরা ভীষণ ভাবে স্থির হয়ে যায়। যে মা বলেছে যে আমার বাচ্চা চঞ্চল, তাকে আমরা কিন্তু আজ চঞ্চল দেখি না। এরপরে একটা সেশন থাকে, কখনো 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 থাকে না, যে ওরা নিজেরা নিজেদের কিছু বলবে, কেউ গল্প বলে, কেউ কবিতা বলে, বা আমরা অনেক সময় আঁকতে দিই। আমি একটা করি, ওদের আঁকা থেকে আমি গল্পগুলি পরপর পরপর আঁকা দিয়ে একটা গল্প বানাই। সেটাতেও ওরা খুব মানে উৎসাহ পায় যে প্রত্যেকের আঁকাই তাদের নেওয়া হচ্ছে। কারণ এটা আমি তুমি সবাই জানি, 40 মিনিট ক্লাসে হয়তো অনেক বাচ্চাই প্রাধান্য পায় না, সেখানে আমাদের প্রত্যেকটি বাচ্চা প্রাধান্য পাচ্ছে, এবং তাদের আস্তে আস্তে দেখা যায় যে তারা আর বাড়ি যেতে চাইছে না। এটা হচ্ছে একটা বড় পাওয়া আমাদের কাছে। তারপরে কখনো মহুয়া দাশগুপ্ত কি গল্প বলেন, আমি তো বলি, সব মিলিয়ে একবার আমাদের হয়েছিল রবীন্দ্রনাথের মানে জন্ম পালনের ঠিক সেদিনই নয়, পরে, সেটা একটা চমৎকার জিনিস হয়েছিল। সেইখানে যে যে বাচ্চা পেরেছে রবীন্দ্রনাথের গানের সঙ্গে নাচ, কবিতা ইত্যাদি বলেছে, বলার পরে আমি এবং দেবনীল বলে একটি ছোট আমাদের বন্ধু পাঠভবনে পড়ে, সে সাজলো অমল আর আমি সাজলাম দইয়ালা। সেই আমাদের কথোপকথনের ওই অনুষ্ঠানটা হলো, এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজালো আমার আরেক ছোট বন্ধু দীপ্ত দীপ্ত মজুমদার। ও সবে ভায়োলিন শিখছে, ওকে বলেছিলাম আসতে, সেখানে হলো। আরেকটা হলো যে খুকুদের বীর পুরুষ, সেটা মহুয়া দাশগুপ্তর লেখা, সেটা আমি এবং মহুয়া দাশগুপ্ত পাঠ করি, এবং বাচ্চারা হচ্ছে কখনো ডাকাত কখনো কে, এরকম ভাবেও আমাদের অনুষ্ঠান হয়েছে। বা আমাদের অনুষ্ঠান যখন আমরা ইয়েতে করলাম, চিড়িয়াখানায় একটা করলাম, সেখানে সব বাচ্চারা চিড়িয়াখানা ঘুরে ঘুরে একদম ট্রেন লাইনের মতন করলো, কোনো বাচ্চা কিন্তু লাইন ভাঙেনি। আমার এখানে একটা কথা বলা দরকার। তুমি বললে মহুয়া এসেছিল তোমার পডকাস্টে, কিন্তু মহুয়ার কতগুলি অসাধারণ গুণের জন্যে আমরা চিড়িয়াখানায় যখন ঘুরছি, আমরা ঝিকঝিক করতে করতেই আমাদের ট্রেন চলেছে, হঠাৎ হাতির জায়গায়, এবার দেখলাম হাতিগুলিকে বিরাট জায়গায়, আমি অনেকদিন পরে গেলাম, কারণ আমার মেয়েদের নিয়ে যখন গেছিলাম তারপরে গেলাম, এসেই মহুয়া বলল, দিদি তোমার একটা হাতি এলো ঘরে, বইটা আছে না, তো এই হাতিটি কি তোমার বাড়ি ঘরে এসেছিল? তখন আমি বললাম হ্যাঁ। ছোটদের বিস্ময় হচ্ছে এইখানেই, তারা সবাই বিশ্বাস করে নিল যে এই হাতিটি আমার গল্পের হাতি এবং সে বাসায় এসেছিল। তখন কিন্তু ওদের গল্পে যে একটি অন্য ছেলের বাড়িতে হাতি এসছে সেসব মনে থাকলো না, তাদের বিস্ময়ে নিয়ে জল জল করে বলল, তারপরে তুমি হাতিটাকে কি দিলে গল্প দিদা, তারপরে তুমি কি করলে? এই তারপরটা তো ওদের একটা বিশেষ শব্দ ওদের জীবনে। এই তারপর যতদিন শিশুদের মধ্যে থাকবে ততদিন ওদের জানা তার শেষ হবে না। মানে রবীন্দ্রনাথ তো গানে লিখেছিলেন, আপনাকেই জানা আমার ফুরাবে না। আমার এখন তাই হয়েছে, কারণ নিজেকে নতুন ভাবে আবিষ্কার করছি শিশুদের সঙ্গে থাকতে থাকতে। কারণ প্রত্যেকটা শিশুই প্রত্যেকের জনের থেকে আলাদা। কেউ যমজ আসে, কেউ পিছুপিঠি ভাই বোন আসে, প্রত্যেকেই কিন্তু প্রত্যেকের থেকে আলাদা। এইটা একটা অদ্ভুত ব্যাপার এবং অদ্ভুত ভাবনা নিয়ে আমাদের সামনে বা আমার সামনে আসে। আচ্ছা, এগুলো তো বাচ্চাদের নিয়ে। আজকের দিনে বড়রাও
অনেক রকম সমস্যায় আক্রান্ত, তার মধ্যে একটি হলো বাংলা ভাষা। তো এই বড়দের জন্য হযবরল কি করছে? হ্যাঁ, বড়দের আসর হয়। হুম, আমরা দুটো আসর আমরা উম অফলাইনে করেছি। হুম, অসম্ভব আনন্দ পেয়েছে তারা। হুম, অসম্ভব আনন্দ পেয়েছে। তারা তাদের মন খুলে কথা বলেছে। ২-১ জন তো এমনও কথা বলেছে যে, "আমি যে এত কথা বলতে পারি, এত হুম, জিনিসটাকে বিশ্লেষণ করে বলতে পারি, সেটা আমি কখনো মনে করিনি।" এটা আমাদের চলবে, কিন্তু আমরা অনেকে, আমি নয় রিটায়ার্ড, কিন্তু হুম, আর যারা বড়রা আছেন, হয়তো রিটায়ার্ড থাকলেও কোনো না কোনো কাজে ব্যস্ত, আর যারা আমাদের কলেজে পড়ান, স্কুলে পড়ান, তারা সব কাজের শেষে তাদের 8:30-9টায় সময়টা হয় বলে আমরা অনলাইনে করি। এবং বেশ। তারা বলেছেন এটা মাসে ২ টো করে করতে। এটা এখন আমাদের সময় হচ্ছে না। সেই জন্যে আমরা আমাদের ত্রুটিটা স্বীকার করে নিচ্ছি। কিন্তু তারা কিন্তু ভীষণ আগ্রহী। অবশ্যই। তো উম এবার আমি আসি একটু বইয়ের দিকে। আপনার লেখা বেশ কয়েকটি বই রয়েছে। আ যেরকম ধরুন, আপনি আমাকে ছবি পাঠিয়েছিলেন কিছু বইয়ের। তো এই ১ম আপনি যখন বই লিখলেন, মানে কোন বইটি আপনি এর মধ্যে ১ম লিখেছিলেন? সেটা নিয়ে যদি একটু এবার কিছু বলেন। তাহলে একটু অল্প অতীতে চলে যাই, হ্যাঁ? তারপরে আমি ছাপা অক্ষরের বইয়ের কথা বলবো। একদম। আমি আমার ক্লাস 6 এ আমার হুম, কাকা হুম, সিপিআই এর নেতা ছিলেন। উনি আমাকে অত্যন্ত স্নেহ করতেন এবং হুম। আমার পড়াশোনায় খুব একটা আমার ভালো লাগতো না। আমার পড়াতে ভালো লাগতো ছোটবেলা থেকেই। মানে আচ্ছা। অসম্ভব পড়াতে ভালো লাগতো। তা হুম, আমি তখনও সর্বশিক্ষা অভিযান হয়নি। তা হুম, আশেপাশের যারা আমাদের কাজে সাহায্য করে তাদের ছেলেমেয়েদের নিয়ে বিকেল বেলা, যখন আমার পড়ার সময় নয়, আমার হুম। ছাদে আমি একটি স্কুল খুলেছিলাম। সেটা কালান্তর কাগজেও বেরিয়েছিল। আমার কাছে সেটা নেই। তো সেই স্কুলটা যখন করি তখন অতে একটা ছবি, আতে আম দিয়ে নিজেই শিল্পী, নিজেই লেখক, নিজেই প্রকাশক করে একটি বই আমার লেখা হয়। সেই বইয়ের ও অস্তিত্বও আমার কাছে নেই। তারপরে আচ্ছা। ১৯৯৭ সালে হুম, আমার ১ম বই বেরোয় শিশু সাহিত্য সংসদ থেকে, সহজ আচ্ছা। পড়া ১ এবং সহজ পড়া ২। এই কাজটি আমি করেছিলাম, আমার বাচ্চারা ছোট, ওদের পড়ানো সুবিধের জন্যে করেছিলাম। এবং এই কথা ভেবেই আমি আমার একটি নতুন ব্যাকরণ বই তখন করি। এখন সেটি বাজারে থাকে, আছে কিনা জানি না। সরল ব্যাকরণ ও রচনা। সেটা পুনশ্চর গ্রন্থনিলয় থেকে বেরোয়। তো এইখানে আমি বারবার বলছি তো, আমি পড়াতে ভালোবাসি। সেই হুম, জন্যে আমার সবসময় মনে হচ্ছে আমার বইটা যেন যে দেখবে বা যে শুনবে হুম, তার সে আত্মস্থ করে নেয়। মানে হুম, এটা আমার একটা বিশেষ পদ্ধতি ছিল স্কুলেও। হুম। আমি ব্যাকরণ ক্লাসে কখনো ১ম দিন বই খুলতে দিতাম না। ১ম এ গল্প আচ্ছা। বলতাম। গল্পটা বাচ্চারা কখনো লিখতো, কখনো নাটক আকারে নাটক করে আমার সামনে উপস্থাপন করত। তারপরে আমি ওদের পড়াতাম। তারপরে ওরা বই খুলতো, দেখে আসতো, তাদের কি, কি দরকার তখন সেটা বোঝানো হতো। তার আগে নয়। এটা বলতে পারো যে আমি খুব, মানে কি বলবো, ভাগ্য বা ভালোবাসা পেয়েছি আমার শিক্ষকদের কাছে। যদিও আমি ভালো পড়াশোনায় ছিলাম না। স্কুল জীবনে, কলেজ জীবনে, কলেজ জীবনে আমার ২ জন মাস্টারমশাই, একজন দিব্যনারায়ণ ভট্টাচার্য, আরেকজন আমাকে পুরো তৈরি করলেন। তার কথা না বললে আমার সম্পূর্ণ কথা বলা হয় না। তিনি হুম, হচ্ছেন অরিজিৎ মিত্র, নকশাল নেতা ছিলেন। আচ্ছা। অল্প বয়সেই তিনি মারা যান। কিন্তু ও উনি আমাকে এই গল্প বলে, বলে ইতিহাস থেকে আরম্ভ করে ঘন্টা ২ খালি গল্পই বলতেন। না নোট নিতে বলতেন, না কিছু। ওই আমাকে
উনি আমাকে অন্য জগতে একটা নিয়ে পাড়ি দিলেন। আর যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অনেক মাস্টারমশাইয়ের স্নেহধন্য আমরা শঙ্খ ঘোষের কাছে পড়েছি, তার পড়ানোর স্টাইল দেখেছি। সেটা আমাকে পড়াতে গিয়ে ভীষণ ভীষণ সাহায্য করেছে। তারপরে অন্যান্য মাস্টারমশাই আমাদের যাদবপুরের একটা বিশেষত্ব ছিল টেক্সট বই দেখিয়ে পড়ানো। সেটা শঙ্খবাবু, পিনাকিশ বাবু করাতেন। পবিত্র বাবুর কাছে শিখলাম যে ব্যাকরণ কত সহজে সুন্দর করে ছাত্রছাত্রীদের মস্তিষ্কে ঢোকানো যায়। এবার আরেকজনের কথা বলি, উনি নেই, উনি হচ্ছেন চিত্তরঞ্জন ঘোষ। উনি আমাদের আধুনিক পেপারের গল্প উপন্যাস পড়াতেন। ওনার ক্লাস হয়তো থাকতো 4টে থেকে, সেটা 5টা 5:30 হয়ে যেত। উনি গল্প বলে 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 পড়াতেন। একবার দেশ থেকে বিদেশে, বিদেশ থেকে আমাদের এশিয়ান সমস্ত দেশগুলির গল্পে কোথায় না তিনি নিয়ে যেতেন। আর আশ্চর্য দক্ষতা ওনার ছিল। উনি আমাদের আগের যে কমন ক্লাসটায় সেখানে হয়তো গৃহদাহ পড়িয়েছেন, তারপরে উনি চলে এলেন অন্য উপন্যাসে। আমার না এই যে শেখানোর পদ্ধতিগুলি আমাকে ভীষণ আকর্ষণ করত, ভীষণ আকর্ষণ করত। তার ফলে হয়তো এই 32 বছর শিক্ষকতা করে এখনো আমি গল্প বলতে পারছি। হ্যাঁ, তুমি কি বইয়ের কথা বলছিলে, বলো। না, আপনার মানে প্রথম লেখা বই সম্পর্কে জিজ্ঞাসা করেছিলাম। এবার সাম্প্রতিক এই যে বইমেলা গেল, আপনার কি কি বই বেরিয়েছে যদি কিছু বলেন? সাম্প্রতিক আমার 4টে বই বেরিয়েছে, 5টাই ধরলাম, কারণ 5টায় একটা সংকলন করেছি, সম্পাদনা করেছি। সেটা ধানসিঁড়ি থেকে বেরিয়েছে। ধানসিঁড়ি থেকে আমার আগেও বেরিয়েছে গল্পে গল্পে বানান, লাল টুপি ইত্যাদি, কিন্তু এবার প্রকাশক আমাকে এটি দিয়েছিলেন। যে এখন ভূতের গল্প বলতে যেভাবে বিশ্লেষণ হচ্ছে, যে ভৌতিক পরিবেশ হচ্ছে, সেইটা শিশুদের মনের পক্ষে ভালো না। তার অন্যতম কারণ, এখন প্রত্যেকবারের বাড়িতে খবরের কাগজ না আসলেও টিভিতে খবর চলে। এই যে চারিদিকের একটা শৃঙ্খলাবিহীন সমাজে তারা নানা রকম চিত্র তাদের সংবাদ মাধ্যমে দেখতে পাচ্ছে, যেটা মনে হয় আমাদের গল্পে সেই রকম বিশ্লেষণ থেকে একটু দূরে রাখলে, হ্যাঁ 12, 13, 14, 15, 16 তাদের থাকতে পারে, কিন্তু শিশু তো অনেক আগে থেকেই আমরা বলি, তাদের না দেওয়াই ভালো। আমার মনে আছে যে কথাটা বললাম 1997 সালে আমার যখন সহজ পড়া বেরোয়, তখন ওখানকার যিনি এডিটর চন্দনা দত্ত, তার সঙ্গে কাজ করতে গিয়ে আমি শিখি, সত্যি শিখি, যে কতগুলি শব্দ বাচ্চাদের বইতে দেওয়া যাবে না। যেমনি ভূত বানানটা ভয় দীর্ঘ ত বানানে দেওয়া যেতে পারে, কিন্তু ভূত, মরা এইসব না দেওয়াই ভালো। কিভাবে সেটাকে অন্যভাবে পরিবেশন করা যায় আমি চন্দনাজির থেকে শিখেছিলাম। ওই যে আমি বললাম আমার প্রত্যেকের শেখানোর পদ্ধতিটা আমার অসম্ভব ভালো লাগে। এবার চলে আসি আমার সংকলনের বই ছেড়ে দিয়ে, হাতি এলো ঘরে, আর আজকাল থেকে ছোট ছোট গল্প। হাতি এলো ঘরে অনুষা বলে একটা পাবলিকেশন, অসম্ভব সুন্দর পাবলিকেশন। তারা অনেক ছোটদের বই করেন, খুব যত্ন সহকারে করেন। আজকালের থেকে আমার আগেও বেরিয়েছে জুতো যখন কথা বলে, এবার বেরোলো হচ্ছে ছোট ছোট গল্প। খুব যত্ন নিয়ে তারা বইটা করেছেন। আর একটি নতুন প্রকাশনা, যদিও ওদের বয়স 10 বছর হয়ে গেছে, আমিও প্রথম কাজ করেছি,
ওরাও প্রথম ওদের ছোটদের বই বার করেছে, সেটা হচ্ছে শব্দ কলকাতা। সেখান থেকে আমার দুটি বই বেরিয়েছে, একটা হচ্ছে ভাষা বন্ধু গল্প, আরেকটা হচ্ছে পুনিতের খেলা। পুনিতের খেলা হচ্ছে, আমাকে সম্পাদক বলেছিলেন এই 10, 11, 12 বছরের বাচ্চাদের উপযুক্ত কিছু গল্প দিতে, পুনিতের খেলায় সেটা আছে। এটা পাঠক বলতে পারবে তার রিয়াকশন কি। আর ভাষা বন্ধুটা হচ্ছে আমার, যেভাবে আমি ক্লাসে, স্কুলে বা এখনো ব্যাকরণ বোঝাই, সেইটাকে উনি লিখে ফেলতে বললেন। যদিও তখন মনে ছিল একটা স্বর্গীয় আনন্দ পেলাম, আমার ভাবনাকে আমার ছাত্রীরা অনেকদিন ধরে বলছে, বিশেষত আমার দুষ্টু ছাত্রীরা বারবার করে বলে যে আপনি ওটা নিয়ে একটা লিখুন। তা সেইটা এবার সত্যি সত্যি ভাষার অক্ষরে এলো। তবে ক্লাসে পড়ানো অনেক সহজ, লেখা বোধহয় কঠিন। আমার মনে হয় অনেকের ভাল লাগছে, প্রকাশক জানালেন। এখন এটার একটা সিরিজ ওনারা বার করছেন, সেটা লেখা চলছে। পরের গুলিও তোমরা সবাই পাবে। এই হচ্ছে কথা। অনেক অনেক শুভেচ্ছা ওটার জন্য। আচ্ছা, এবার আসি, আমি দেখলাম যে আপনার লিখিত বইগুলির সঙ্গে সঙ্গে একটি বই রয়েছে যেটি আপনি সম্পাদনা করেছেন, এবং সেটি হচ্ছে ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের লেখা ভূতের গল্প। ওই এই যে সম্পাদনা, এই যে কাজটা, এই কাজটা আপনি কিরকম অনুভব করেছেন যখন মানে দেখুন, আমি ত্রৈলোক্যনাথ? ছোটবেলায় খুব একটা ভূতের গল্প পড়তে ভালোবাসতাম না। আমার ওই হরর এসব আমার ভালো লাগে না। আমি আমার মেয়েদের দৌলতে, আমার মেয়েরা খুব গল্পের বই পড়তো, হ্যারি পটারের গল্প শুনেছি ওদের সঙ্গে বসে, হ্যারি পটার সিনেমা দেখেছি। তখন আমার খুব বিস্ময় জেগেছিল যে একজন ভদ্রমহিলা একটা রহস্য, একটা ভাবনা করে কিন্তু রূপকথাকে আনলেন, হ্যারি পটারকে জিতিয়ে দিলেন। এই যে ভাবনাটা, এটা আমার মাথায় ছিল। এবার আমাকে যখন ধানসিঁড়ির কর্ণধার শুভ বন্দ্যোপাধ্যায় অনুরোধ করলেন এটা সংকলন করতে গিয়ে, আমি পড়ানোর সময়, নিজে BA MA পড়ার সময় ত্রৈলোক্যনাথ পড়েছি। আচ্ছা। তবে এটা জানবে যে পড়ানোর সময় বেশি খুঁটিয়ে পড়তে হয়, তাকে নিয়ে যখন কাজ করতে হয় তখন আরো খুঁটিয়ে পড়তে হয়। তখন একটা বাংলা ভাষার, একটা বাংলা সাহিত্যের একটা বিরাট জগৎকে আমি খুঁজে পেলাম। যে সময় ত্রৈলোক্যনাথ লিখছেন সে সময় রবীন্দ্রনাথের কিছু বেরিয়ে গেছে উপন্যাস, বঙ্কিমচন্দ্রের উপন্যাস তো আগেই বেরিয়ে গেছে। কিন্তু সেই সময় বসে তিনি এক একটা ভূতের চরিত্রগুলি, সব ভূতগুলিকে কিন্তু ভয় পাওয়ার নয়, ভূতগুলির কথোপকথনের মধ্য দিয়ে আমাদের সমাজ, আমাদের বাল্যবিবাহ, সতীদাহ ইত্যাদি নানা জিনিসকে উনি উপস্থাপন করেছেন। এবং সংবাদ মাধ্যমকে নিয়েও বেশ একটা হাস্য রসে, যেটাকে আমরা একবারে ওনাকে দাগিয়ে দিই আজগুবি গল্প বলেছেন। আজগুবি ভূতের গল্প যদি কেউ জানতে চায় তাহলে ত্রৈলোক্যনাথকে তো তাকে পড়তে হবে, না হলে ব্যাপারটা জমবে না। কারণ ভূত বলে কিছু আছে বলে আমি বিশ্বাস করি না। হয়তো আছে, হয়তো কারোর স্বপ্নে আছে, কারোর কল্পনায় আছে। হ্যাঁ, এই আমাদের একটা গল্পের বই ছিল, একটা গ্রাম কলেরায় মারা গেল, তার স্বামী অনেকদিন পরে দেখতে এলো, বউ একটা লেবু নিল, হাতটা সাঁ করে বাড়িয়ে দিল, গাছ থেকে লেবু নিয়ে এলো। তখন স্বামী উপলব্ধি করলেন যে ওর বউ ভূত। এইরকম গল্প পড়তে খুব মজা লাগতো। আর পড়তে সত্যি সত্যি ওই নিজের জানার শেষ নেই, সেইটা জানলাম, আরো জানতে ইচ্ছে করে। আমি এই মাধ্যমে, তোমাদের এই মাধ্যমে আমি সমস্ত বাবা মাকে বলছি যে এই ত্রৈলোক্যনাথকে একটু জানান আপনারা বাচ্চাদের, এটা জানা উচিত। এই যে একটা অদ্ভুত জিনিস,
ডমরুচরিতে একটা দোতলার সমান একটা কুমির, সে হাঁ করে সবাইকে গিলে খেলো, হুম খেলে খেয়ে পেটের ভিতরে গয়না বিক্রি করতে আরম্ভ করলো। এই হুম, যে অসম্ভব আজগুবি একটা হাস্যরসের ধারা, হুম, এটা তো জানতেই হবে। জীবনে যদি হাসি না থাকে, তাহলে কিন্তু আমরা জীবনকে উপভোগ করতে পারবো না। কারণ সেই হাসি কান্না হীরা পান্না দোলে ভালে কাপে ছন্দে ভালো মন্দে, এই ভালো মন্দটাই আমাদের জীবন। এটা ছোট থেকে শিশুকে শেখাতে হবে। অবশ্যই। আমি সব কথাতেই একটু শিশুতে এসে শেষ করি, কারণ ওরা আমার প্রাণের বন্ধু। ওরা আমার জীবনকে উজ্জ্বল করে রেখেছে। এই উজ্জ্বল করে রাখা মানে কি, আমি, হ্যাঁ, ওরা গল্প দিদাকে ভীষণ ভালোবাসে। কেউ কেউ তার ব্যাকরণ বানান ঠাকুমাকে ভালোবাসে, কিন্তু আমি ওদের থেকে আরো বেশি শিখি। ওদের কাছে যখন অনুরোধ করি তোমাদের কোনো গান বা কবিতা বলে আমাকে পাঠাও বা আঁকা, তারা সব পাঠায়। তারা কত ছোট ছিল, সেই কোভিডের সময় তাদের সঙ্গে আমার বেশি জোরালো সাক্ষাৎ হয়। তো তারপর থেকে এখনো রয়ে গেছে। বুঝেছি। আচ্ছা, আমি দেখেছি একটা বিষয় যে আপনার বেশিরভাগ গল্পে পশু পাখি প্রকৃতি ইত্যাদির মানে একটা অবতারণা থাকে। এইটা কোনো বিশেষ কারণ আছে? হ্যাঁ, এটা তো দেখো, আমার নিজের কুকুর ছিল, কুকুর হুম ভালো লাগতো। হুম আমরা কলকাতা শহরে মানুষ হয়েছি, কাক চড়ুই শালিক ছাড়া কিছু দেখিনি। হুম আমার বাড়ির কাছে, আমার স্কুলের কাছে ছিল রবীন্দ্র সরোবর, সেখানে অনেক গাছ দেখেছি, করেছি। কিন্তু যত বড় হচ্ছি, তত বুঝতে পারছি ছোটদের সঙ্গে গাছের বন্ধুত্ব না করিয়ে দিলে তারা আমাদের পৃথিবীকে ভালোবাসতে পারবে না। গাছকে ভালোবাসা মানে জলকে ভালোবাসা, জলকে ভালোবাসা মানে রোদকে থেকে গাছকে বাঁচানো, খুব বৃষ্টি থেকে গাছকে বাঁচানো, অনেক কিছু আছে। এটা একটা ব্যাপার। আর আমার নিজেরও প্রকৃতি ভীষণ ভালো লাগে। আমার সেই জন্যে রবীন্দ্রনাথের প্রকৃতি পর্যায় পূজা পর্যায়ের গান এখনো আমাকে টানে। আমার উপন্যাস পড়তে গেলে যেই জায়গাটায় বিশ্লেষণ থাকে ঔপন্যাসিকের বা গল্পকারের, সেই জায়গাটা পড়তে এখনো ভালো লাগে। আচ্ছা, অর্থাৎ আমাদের তো জীবনে প্রকৃতি না থাকলে আমরা কিন্তু নই। সেই সায়েন্সের কথায় আসছি না। হুম আমার চোখ, আমার মন, আমার মাথা কে যে সবুজ আবরণে আস্তরণে বুলিয়ে রাখে, তার কখনো গাছের পাতা ঝরে পড়ছে, কখনো ফুল হচ্ছে, কখনো ফল হচ্ছে, তারপরে নতুন ভাবে সেজে উঠছে, এই বিস্ময় জাগে। ঘাসে ঘাসে পা ফেলে হয়তো আমি এখন থাকি না, কিন্তু হুম বিস্ময়ে জাগে, এখনো বিস্ময়ে জাগে আমার মনে। আমি এখন সল্টলেকের অধিবাসী। আমার বাড়ির সামনে প্রচুর গাছ আছে। হুম আমের গাছে মুকুল আসে, এই গাছে বাহ আম ধরে, ওই গাছে ফুল ধরে, কখনো অমল তাস তার হলুদ শাড়ি নিয়ে চলে আসে। এক চমৎকার দিন কাটে আমার বারান্দায় দাঁড়ালে। আর পশু পাখি, আমি যে বললাম এই কুকুর তো ভালোবাসতামই। আমার বেশিরভাগ গল্পে একটা করে কুকুর এসে যায় কোথা না কোথা থেকে। কিন্তু হুম আমার মনে হয় যেমন গাছকে চেনা দরকার বাচ্চাদের, তেমন পশু পাখির প্রতি ওদের যে ভালোবাসাটা, সেটা শেখা উচিত। রবীন্দ্রনাথের সমব্যথী কবিতাটা আছে না, আমি হুম কুকুর ছানাটাকে নিয়ে এলাম, তুমি আমাকে যদি বার করে দাও আমি থাকবো না, আমি খাবো না। এই যে ব্যাপারটা, এইটা আমার কাছে রবীন্দ্রনাথের কবিতা পড়ে হয়নি, আমার মনে হয়েছিল বাচ্চার জগতে ওর বন্ধু হিসেবে এই অবলা জীবগুলি
ওর সব থেকে মনের কথা বোঝে। আসলে ওই যে বললাম আমার কুকুর ছিল, আমি আমার কুকুরের সঙ্গে অনেক গল্প করতাম, মার কাছে বকা খেলেও বলতাম বা এটা করলেও বলতাম। ও আমাকে মারের থেকে রেস্কিউ করতো, বাঁচাতো, ঝাঁপিয়ে পড়তো মার ঘাড়ে। এই করতে করতে আমার মনে হয়েছে যে পশু পাখি আমরা কেন এখন বড়রাও চিড়িয়াখানা গেলে ভয় পাই? চিড়িয়াখানায় বাঘ, সিংহ, তাদের সঙ্গে তো আমাদের আত্মিকতা নেই। কুকুর বিড়ালের সঙ্গে হয়তো থাকে, পাখির সঙ্গে হয়তো থাকে, কিন্তু তাও আমরা ভালোবাসি দেখতে। কেন আমাদের মন তাদের সামনে দাঁড়িয়ে, আমি জানি না, আমার মন তো মনে হয় বাঘটা বোধহয় আমাকে দেখে এটা বলছে। এই যে আমার মনে হওয়াটা আমি সঙ্গে সঙ্গে লিখে ফেলি বাচ্চাদের জন্য। আমার মনে হয় তাহলে বাচ্চারা সাড়া দেবে। এই যে হাতি এলো ঘরে, তো গল্পটার নাম শুনেই বোঝা যাচ্ছে যে একটা মজার, কিন্তু একটা আছে সজারু বন্ধু ক্লাসে এলো, তখন এই যে আমরা ইংরেজিতে বলি এমপ্যাথি, সিম্প্যাথি, এই সমবেদনা, ভালোবাসা ছোট বয়স থেকে শেখানোটা আমাদের উচিত। উচিত কাজের জন্য আমি লিখি না। আমি এখনো কাক আমার বাড়িতে এসে যখন বিস্কুটটা নিয়ে এরম করে ঘাটটা ঘোরায়, আমার মনে হয় আমাকে বোধহয় কোনো কথা বললো। সেটাই আমি বাচ্চাদের জন্য লিখি। সেই জন্যেই তারা পশু পাখিরা, বেশিরভাগ পশু পাখি হয়তো পোষ মানা, আর কয়েকজন ওই বাঘ, হাতি এদের নিয়েও লিখেছি। উম, তাদের কথা আছে, ভাবনা দিয়ে আছে। বাঘ যে বোকা হয়, বাঘ যে আদর খোঁজে, সে তো উপেন্দ্র কিশোর আমাদের শিখিয়ে গেলেন, তাই না? হ্যাঁ, হীরক রাজার দেশে আমরা দেখলাম বাঘকে দেখে গুপির গানে বাঘ স্তব্ধ হয়ে গেল। এ তো আমাদের আছে, এ তো আমাদের সঙ্গে সঙ্গে চলছে। শিয়াল, কুমির আমাদের সঙ্গে আছে, হাঁস আছে, মুরগি আছে, এরা তো আমাদের সঙ্গে থাকেই। সুতরাং ছাগল থাকে, সুতরাং তাদের কথা যদি না আনি, আমার মনে হয় তাদের বোধহয় মন খারাপ হবে যে আমরা তোমাদের আশেপাশে ঘুরছি, তুমি আমাদের নিয়ে কিছু বললে না। সেই বেশ দিদি, আমাদের পডকাস্ট প্রায় শেষের পথে। আমাদের একটা ছোট্ট পডকাস্ট হলো, তবে আমি একটা অনুরোধ আপনার কাছে রাখতে চাই, যে আপনি শিশুদের যেরকম ভাবে গল্পের মধ্যে দিয়ে বানান শেখান বা কল্পনা করতে শেখান, এরকম যদি একটা ছোট্ট গল্প এবং বন্ধুরার এই পডকাস্টেও আপনি আমাদেরকে বলেন। ছোটদের না যখন যেটা প্রশ্ন করে তখন সেটা বলি। আহ আমি আমার ভাষা বন্ধু থেকে একটা জিনিস একটু পড়ে শোনাচ্ছি, আমার হ্যাঁ। মনে হয় সেটা অনেক বেশি কাজের হবে। 1 মিনিট। প্রথমটা পড়বো না, অনেক বড় পড়বো না। এটা হচ্ছে যে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণদের একটা জায়গায় আটকে রাখা হয়েছিল। একজন রাজকন্যা গিয়ে তাদের বাঁচায়, এবার সে নিয়ে আসছে একটা কি বলবো, রাজাদের পুরোহিত ঠাকুর না, যিনি শেখাবেন তার বাড়িতে। এইবার হঠাৎ করে এই বর্ণমালাদের মধ্যে ঝগড়া লেগে গেল। কয়ের ঘাড়ে, ক খ গ ঘর ঘাড়ে রাজকন্যা অদের রেখেছিল। এইবার ক বলল যে আমার ঘাড়ে পড়েছিস কেন? তখন স্বরবর্ণ বলল চুপ কর, আমরা না থাকলে তোরা তো উচ্চারণই হতে পারবি না। এই বলে রাজকন্যা ঝগড়াটা থামাতে গিয়েই দেখে কারা জানি কাঁদছে। সে কারা কাঁদছে? হর্ষই আর দীর্ঘই। দীর্ঘই বলছে যে দিদি দেখো, আমার ভাল লাগে না কিছুই। আগে উষা বানান ছিল দীর্ঘ উ, এখন হর্ষ উ দিয়ে লেখা হয়। তখন হর্ষই চেঁচিয়ে বলল চুপ কর, বাল্মীকি বানানে তুই আগে আমি পরে। বাল্মীকি দীর্ঘ হয়ে গেল, পরেরটা হর্ষিকার হয়ে গেল। তখন
দীর্ঘিকার বলল, কেন রে এরম কথা বলছিস? আগে আমি বাঙালি ছিলাম দীর্ঘি, এখন তো তুই সেটা নিয়ে বলেছিস জাতি মানেই হর্ষি বলে হর্ষি হবি। কেন রে, তুই তো নিয়ে নিস সবই আমাকে। এইরকম ভাবে আমার গল্প চলে। আচ্ছা। তারপরে চলে একটা গল্প, আমি তোমাকেই বলছি, ক খ হুম। গ ঘ ঙ। এই ক খ গ ঘ ঙ ক পাড়াতে থাকে, কিন্তু ঙ ভীষণ রাশভারী। সে বলেছে আমি এই ক পাড়া ছেড়ে যাব না, তবে থাকতে গেলে আমার নিচে ক কে বসতে হবে, আমার নিচে খ কে বসতে হবে, আমার নিচে গ কে বসতে হবে, আমার নিচে ঘ কে বসতে হবে, আমার নিচে কোনো ঙ বসবে না। তখন কি হলো, ঙয় আর কয় যদি বোর্ডে লিখে দেওয়া যায়, এটা দিয়ে একটা শব্দ বলো, কেউ পারবে। তোমরা কোন বিষয়টা ভীষণ ভয় পাও অনেকে? অঙ্ক। অঙ্ক ভয় লাগে, অঙ্ক হয়ে গেল, এবার শঙ্খ হয়ে গেল, এবার সঙ্গ হয়ে গেল, তাতে গঙ্গা হলো, তারপরে সঙ্গ হলো। এই রকম করে মজা করি। আবার যখন চ ছ জ ঝ ইয় করি, সব ইয় চ ইয় জয় করে, ইয় জয় করে বলি জ ভীষণ দুষ্টু। জ বলেছে আমি দুভাবেই বসবো, একবার ইয়র নিচে বসবো, একবার ইয়র মাথায় বসবো। ইয়র নিচে বসলে হচ্ছে অঞ্জলি, আর ইয়র মাথায় বসলে হচ্ছে জ্ঞান, ঠিক। যেটা আমরা ঠিক উচ্চারণ করি না। এই জন্যে ছোট ক্লাস থেকে ক খ গ ঘ ঙ, দেখো আমার উচ্চারণের অন্যরকম হচ্ছে, চ ছ জ ঝ ইয়। এই প্রত্যেকটা ইয় কিন্তু পুটলি বলা চলবে না, ইয় বলতে হবে। তালে চঞ্চল, জঞ্জাল, মঙ্গলবার, মঙ্গলবার হচ্ছে উময় গয়, এগুলি ওদের অনেক স্পষ্ট হয়ে যাবে। ওদের আলাদা করে ওই যুক্ত বর্ণ এটার সঙ্গে এটা এরম না শিখলেও চলে। যেমন যত্ন, জ, ওদের জিজ্ঞেস করতে হবে তটা কি, কোনটা আগে সাউন্ডটা আসছে। ত, তার নিচে বসো ন। ভাবে বাচ্চাদের শেখাতে হবে, শেখাতেই হবে, না হলে বাচ্চা ঘন্টা বানান ভুল করবে, ভীষণ ভুল করে। কাটা আর কাঠা, যেটা সুকুমার রায়ের আছে বুড়ির বাড়িতে, আঠা দিয়ে আটা লেগে, ওই যে ওই কবিতাগুলি বারবার ওদের পড়াতে হবে। আমার একজন অধ্যাপক বা মাস্টারমশাই ছিলেন, উনি 25-এ চলে গেছেন, ডক্টর এ কে জালালউদ্দিন। উনি এমনিতে বিজ্ঞানের ডক্টরেট, কিন্তু উনি শিশু সাহিত্য নিয়ে অনেক কাজ করেছেন, শিশুদের পড়ানো নিয়ে। উনি আমাকে শিখিয়েছেন যে ছোট বয়স থেকে যত শব্দ সংখ্যা বাচ্চাদের মস্তিষ্কে ঢুকিয়ে দেওয়া যাবে, তত ওরা অনেক সমৃদ্ধ হবে। উঁচু ক্লাসে গিয়ে যখন বাক্য গঠন করবে, ওদের অসুবিধা হবে না। সেই সূত্র ধরেই আমাদের আলামিন মিশনে পড়ানো হয়। সেই কারণে আমরা যখন রেজাল্ট দেখি আলামিন মিশন ভীষণ ভালো করেছে, তা নয়, ওনারই পড়ানোর আদর্শ অনুসারে ওরা খেটে খেটে মাস্টারমশাইরা ভীষণ সুন্দরভাবে পড়ান। দেখে আমি এবার চলে আসি, ওই ইয়কে ইয় বলতে হবে, মূর্ধন্য শকে মূর্ধন্য স বলতে হবে, অনেক মজার খেলা দিয়ে বানান করতে হবে। যেমন গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, ফট করে বাচ্চাকে জিজ্ঞেস করতে হবে কোন ঋতুতে স নেই, 8 সেকেন্ড সময় দেব, এবার ওকে বলতে হবে। এইরকম ভাবে না বললে, না করালে ওরা ভাষার প্রতি ওদের ভালোবাসাটা একটু কমে যাবে। কিন্তু আমাদের ভাষায়, এটাই আমার শেষ কথা, বাংলা ভাষাকে আমাদের বাঙালিরা চিনুক। সবার বাড়িতে হয়তো সবাই পড়তে পারেন না, কিন্তু রেডিও শুনুক। শ্রুতি ভীষণ দরকার, শ্রুতিতে মানুষ অনেক দূর পৌঁছতে পারে। আর যাদের সামর্থ্য আছে, যেসব স্কুলের
অনেক স্কুল আছে আমি জানি। এই যে আমার যার মহুয়াদা সুতোর কথা বললাম, গতকালই ছিল ওদের স্কুলের বই মেলা। ওরা টিচাররা গিয়ে অনেক বই কিনে এনে যেটা সাধ্যের মধ্যে ওদের স্কুলের বাচ্চাদের কিনিয়েছে, এবং সেটা অসাধারণ মেলাটা হয়েছে। আমি খুব আনন্দ পেলাম তোমাদের পডকাস্টে কথা বলে। এবং বন্ধুদের এখানে এসে আমার একটা জিনিসের অভিজ্ঞতা হলো যে আমি যার সঙ্গে কথা বললাম সেও কাজ পাগল। নতুন প্রজন্মদের মধ্যে এরকম কাজ পাগল ভাবনাটা, কারণ কালকে বাজ পড়ছে বলে আমার রেকর্ডিং হয়নি। আজকে ভোরবেলা উঠে, হ্যাঁ আমার ভোরবেলা ওঠা বা তার ভোরবেলা ওঠাটাও হয়তো অসুবিধে নয়, কিন্তু কাজের জন্য ভোরবেলা উঠে এতটা সময় দেওয়া, প্রায় 2 ঘন্টাদের মতন, সেটা আমার কাছে অনেক পাওয়া। আমি আশা রাখি এটাই আমার কাছে বিশাল বিষয়। তো মানে নেই করছি আর এই কাজগুলো, আর কিছুই নয় বলতে গেলে। এটা আরো চারিদিকে ছড়িয়ে পড়ুক, অনেক সুন্দর হোক, আমরা আছি পাশে। অসংখ্য ধন্যবাদ দিদি। আর আশা করি ভবিষ্যতে আপনাদের সঙ্গে আরো কাজ করতে পারবো এবং নিজেরা সমৃদ্ধ হব, মানুষকেও সমৃদ্ধ করতে পারবো, এই আশা নিয়েই আজকের পডকাস্ট এখানে শেষ করছি। আর আপনার স্বাস্থ্য ভালো থাকুক এবং পরিবার পরিজনদের সঙ্গে আপনি এগিয়ে চলুন এবং আপনার কাজগুলিও এগিয়ে চলুক, যাতে বাংলার মানুষ আরো সমৃদ্ধ হয়, তার ভাষার প্রতি আরো যেন সে জুড়তে পারে, এই আশা নিয়েই আজকের পডকাস্ট আমি এখানে শেষ করছি। অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ।